তারাতলায় তাসের ঘর, গোডাউনে ত্রুটির পাহাড়। টিভি9 বাংলার হাতে এই এক্সক্লুসিভ রিপোর্ট। শুরুতেই বললাম আপনাদের, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই রয়েছে বিগ ব্রেকিং। ন্যূনতম বৈজ্ঞানিক পদ্ধতি না মেনে গোডাউনে ঢালাইয়ের কাজ হচ্ছিল। উল্লেখ রয়েছে তদন্তকারীদের প্রাথমিক রিপোর্টে। যে টিনের উপর কংক্রিটের ঢালাই হয়েছিল সেগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল। লোহার বিমের সঙ্গে স্ক্রু দিয়ে না আটকে ঢালাই হয়েছিল। শুধুমাত্র একটা টিনের সঙ্গে আর একটা টিন স্ক্রু দিয়ে জোড়া হয়েছিল, আর সেই কারণেই কংক্রিট ঢালাইয়ের ওজন ধরে রাখতে পারেনি ওই টিনগুলো। সে কারণেই ঢালাইয়ের অল্প সময় পরে সিমেন্ট বালির মিশ্রণ টিন থেকে পিছলে হুড়মুড়িয়ে পড়ে যায়। ডিটেলে জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, মারাত্মক এই অভিযোগ। প্রাথমিক রিপোর্টে তদন্তকারীরা যে বিষয়গুলো পাচ্ছেন সেটা এক কথায় বলতে গেলে কখনোই হতে পারে না। যদি ন্যূনতম মনিটরিং থাকে, কেউ যদি ন্যূনতম মনিটর করে, তাহলে এই এত বড় অবহেলা, এই ঘটনা ঘটতে পারে না। এক্ষেত্রে কি করে হলো? তাহলে কি স্ক্যানশন প্ল্যান আর যেই প্ল্যান অ্যাপ্লাই করা হয়েছিল তার মধ্যে মাঝে কিছু ডিভিয়েট করে গিয়েছে, ঘুরে গিয়েছে? দেখো, নকশায় ত্রুটি ছিল সেটা তো প্রথম দিনই ধরা পড়েছে, কিন্তু এবার প্রাথমিক তদন্তে যেটা ধরা পড়লো সেটা আরও বড়সড় একটা ত্রুটি। সেটা হলো, আমরা ছবিতে দেখেছি যে তিনতলার যে অংশটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেখানে টিনের উপরে কংক্রিটের ঢালাই করা হচ্ছিল, এবং সেক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে সেই টিনগুলিকে কোনোভাবেই কংক্রিটের ওই অংশগুলিকে বা টিনগুলিকে কোনোভাবে বিমের সঙ্গে যুক্ত করা হয়নি। যে বিম ভেঙে পড়েছে তার সঙ্গে যুক্ত করা হয়নি। কার্যত টিনগুলি হাওয়ায় ঝুলছিল, লোহার সংপরে টিনগুলি হাওয়ায় ঝুলছিল, তার উপরেই সেখানে কংক্রিট ঢেলে দেওয়া হয়েছিল। যে কারণে কার্যত অনেকটা উদাহরণস্বরূপ যেটা দেখা যাচ্ছে যে কচু পাতা জল ঢাললে যেমন জল পিচ্ছিলভাবে পড়ে যায়, ঠিক সেরকমই টিনের উপরের অংশ একদম পিচ্ছিল হয়, মসৃণ হয়, তার উপরেই কংক্রিট ঢালাই করা হচ্ছিল। এবং কংক্রিট ঢালাই করার পর যখন একটা সময় পর যখন ওজন ধরে রাখতে পারলো না টিন, তখনই পিছলে সমস্ত কংক্রিটের অংশ পড়ে গেল। ফলে বড় সড়ো ত্রুটি এটাই যে টিনটিকে কোনোভাবে বিমের সঙ্গে যুক্ত করা হয়নি। তারা নমুনা সংগ্রহ করতে গিয়ে যখন বিশেষ তদন্তকারী দল তারা দেখছে যে কোথাও টিনকে কোনোভাবে এই বিমের সঙ্গে জোড়া হয়নি, টিনগুলো একটার সঙ্গে একটা। আমি এক্ষেত্রে তোমার কাছ থেকে জানতে চাই, তুমি যেরকমটা বললে এই যে যুক্ত করা হয়নি বা যেই ত্রুটিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা কি মানে যে বা যারা করেনি তারা কি জানতো না, নাকি তারা অভিজ্ঞ হওয়া সত্ত্বেও কোনো কারণে গাফিলতির এটা একটা বহিঃপ্রকাশ? তেমনটা জানা গিয়েছে, মানে ওখানে এই কাজটা করার জন্য কোনো এক্সপার্ট ছিল না? দেখো, অবশ্যই বড়সড় গাফিলতি। প্রথমত তো টিনের উপর ঢালাই করাই যায় না। যদিও বা টিনের উপর ঢালাই করতে হয়, তাহলে টিনকে অবশ্যই তাকে বিমের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে সে শক্তিটা ধরে রাখতে পারে, যাতে সে ব্যালেন্সটা পায়। তার উপরে যদি কিছু ঢালাই করা হয়, এক্ষেত্রে তেমনটা হয়নি। তার পাশাপাশি যে ঢালাই করা হচ্ছিল সেখানে 8 mm রড ব্যবহার করা হয়েছিল। মনে করা হচ্ছে যে সেটাও যথেষ্ট নয় এত বড় অংশের ছাদে এত বিপুল মোটা ঢালাই করার জন্য। এবং আরও যেটা জানা যাচ্ছে যে ঢালাই করা হয়েছিল সেগুলো এক একটা জায়গায় এক এক রকম পরিমাণ এই মশলা ঢালাই করা হয়েছিল। ফলে মাঝখানে যখন মশলার পরিমাণ বেড়ে যায়, ঠিক মাঝখান দিয়ে ধসে পড়ে। এখন প্রাথমিক অনুসন্ধান তেমনটাই বলছে যে মাঝখান থেকে ধসে পড়ে পুরো বিল্ডিংয়ের লোহার বিমগুলি কোলাপস করে যায়। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় গাফিলতি নকশার পাশাপাশি সেটা হলো এই টিনের অংশ। প্রথমত টিন দেওয়া যায় না, দ্বিতীয়ত টিনকে বিমের সঙ্গে যুক্ত না করা। অর্থাৎ টিন সেখানে যদি হাওয়া উঠতো, হাওয়া থাকতো, ঝড় হতো, যদি কংক্রিট না থাকতো, জোরে যদি ঝোড়ো হাওয়া চলতো, তাহলেও টিন উড়ে যাওয়ার পরিস্থিতি ছিল। এমনভাবেই পাওয়া গিয়েছে টিনগুলিকে, এমনভাবেই তারা তদন্ত করতে গিয়ে দেখছেন। প্রশ্ন এখানে, যখন তিনতলা ছাদে ঢালাই করা হচ্ছিল তার নজরদারির দায়িত্বে কে ছিলেন? এক্ষেত্রে যে সংস্থা দায়িত্ব পেয়েছিল তাদের তরফ থেকে কেউ ছিলেন, নাকি সেখানকার যারা লেবার মিস্ত্রি তারা নিজেদের মতো করেই ঢালাই করছিলেন? সেক্ষেত্রেও একটা প্রশ্ন। যারা লেবার মিস্ত্রি তারা দীর্ঘদিন ধরে তাদের হাতে কলমে কাজের অভিজ্ঞতা রয়েছে, সে হাতে কলমে কাজের অভিজ্ঞতা সম্পন্ন লেবার মিস্ত্রিদের হাত থেকেও বা এত বড় ভুল হলো কি করে? একটা বিরাট অংশের ছাদ, সেই বিরাট অংশের ছাদ শুধুমাত্র টিনের উপরেই ঢালাই করে দেওয়া হচ্ছিল, তাও নিম্নমানের বা উপযুক্ত নয় এরকম রড দিয়ে। ফলে এই সংক্রান্ত এই বড়সড় এই প্রাথমিক তথ্য বা প্রাথমিক এনকোয়ারি রিপোর্টে এই তথ্য সামনে আসার পর এবার তদন্তকারীরা এই বিষয়টাতে দেখবেন যে ছাদে যখন ঢালাই করা হচ্ছিল কে বা কারা দায়িত্বে ছিল। যারা ছিলেন তাদের অনেকেরই মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও কারো নজরদারি কেন ছিল না? স্যাংশন প্ল্যান সেটাকে পাশ করে দিলেই তো হয়ে গেল না? যখন কাজ হচ্ছে, যখন কাজ চলছে, সেই কাজের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা সেটা দেখার প্রশ্ন। ফলে এই বড়সড় ভুলটা যদি না থাকতো, তাহলে এতগুলো মানুষকে। সুজয়ের সঙ্গে থাকো নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থবাবু, আপনি নিশ্চয়ই শুনলেন যে
এই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা যেটা বলছেন সেটা এক কথায় এক কথায় গাফিলতি বললেও কম বলা হয়। তবে এই মুহূর্তে এটুকু আশ্বাস এই রাজ্যবাসী পেয়েছেন বা পাচ্ছেন, কারণ এরকম এক জায়গায় হয়েছে বলে বিশ্বাস করাটা কঠিন। বিভিন্ন জায়গায় হয়তো এরকম হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই নির্মাণ কাজ বন্ধ আছে, অর্থাৎ মনিটরিং চলবে। আপনার অবজারভেশন কি, কখন কিভাবে এই ধরনের এভাবে জোড়াতাপ্পি দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায়? এত বড় বিপদ সামনে আছে এটা জানা সত্ত্বেও। না, প্রথমত এই কাজটাতে নজরদারির একটা গাফিলতি ছিল, সেটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যে সতর্কতা অবলম্বন করে নির্মাণটা করলে এই বিপর্যয়টা হতো না, সেই সতর্কতাগুলো নিশ্চয়ই নেওয়া হয়নি। এছাড়া একটা বিল্ডিং বা কোলাপস করার সময় নানা রকম কারণ থাকে। এক্স্যাক্টলি কোন কারণটা কতটা রেসপন্সিবল সেটা নিশ্চয়ই আরো খতিয়ে দেখলে বোঝা যাবে। কিন্তু প্রাথমিকভাবে নজরদারির অভাব ছিল, যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষত আপনারা উল্লেখ করছিলেন ওই যে করুগেটেড শীট যেটা আছে তার উপরে কংক্রিট ঢাল ছিল, কিন্তু ওখানে ওই শিয়ার বোল্ট বলতে যা বোঝায় সেটা সাধারণভাবে কোথাও দেখা যাচ্ছিল না। কিন্তু এক্স্যাক্টলি কোন কারণে হয়েছে সেটা কিন্তু আরো খানিকটা খতিয়ে দেখতে হবে, যে এটা মেটেরিয়ালের জন্য ফেলিওর, নাকি সিকোয়েন্সেস অফ কনস্ট্রাকশনের জন্য ফেলিওর, নাকি ডিজাইনের জন্য ফেলিওর। ফেলিওর তো হয়েছে এবং ফেলিওরের পেছনে কারণটা আছে, ফলে সেই কারণটা খুঁজে বের করা এবং সেটা যাতে রিপিটেড না হয় ইন ফিউচার, সেটা এনশিওর করার জন্য পুরো প্রশাসনে একটা মেকানিজম ডেফিনেটলি ইভলভ করাতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাণঘাতী বিপর্যয়গুলো থেকে রক্ষা করা যায় শহরকে, শহরবাসীকে বা নির্মাণ শ্রমিকদের। ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমি আরো একবার যাবো আমার সহকর্মী সুজয়ের কাছে। সুজয়, জানতে চাইবো যে আমরা কথা বলছিলাম নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। তিনি বললেন যে এটা প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কখন এই ধরনের খুব ডেলিকেট, সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গিয়ে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই কম বেশি জানেন কি হলে কি তার কনসিকুয়েন্সেস হতে পারে, কি হতে পারে, তারা কাজ করে গিয়েছেন। আমি এই মুহূর্তে নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করতে চাইছি না, কিন্তু প্রাথমিক রিপোর্টে যেটা পাওয়া গিয়েছে সেটা যদি বিভিন্ন প্রান্তে এইভাবে গাফিলতির সঙ্গে এই কাজগুলো এরকমভাবে তুড়ি মেরে চলতে থাকে, তাহলে তো বিপদ অনেক জায়গায় রয়েছে। একেবারে দেখো, গোটা বিষয়টা যে নজরদারি এবং গাফিলতি ছিল সেটা তো এক প্রকার স্পষ্ট। তার কারণ নকশা ত্রুটি তুমি ছেড়ে দাও, টিন একটা পিচ্ছিল একটা জিনিস, তার উপরে কি করে কংক্রিট থাকবে এটা কেন যারা তৈরি করছিলেন তারা ভাবেননি। এবং তারপরেও যদি টিনকে ব্যবহার করা হয়, টিনকে একটার সঙ্গে একটা জোড়া হচ্ছে যাতে টিনগুলি ছেড়ে না যায়। কিন্তু টিনকে তার নিজের ওজন ধরে রাখার জন্য তো টিনকে কিছুর সঙ্গে যুক্ত করতে হবে। সাধারণ মানুষেরও সাধারণ বুদ্ধিতে হয়, টিনকে যদি, যে সাধারণত টিনের চাল বা আমরা বাড়ি যেগুলো দেখি সেগুলোকে কাঠ বা লোহার বিমের সঙ্গে টিনগুলোকে যুক্ত করা হয় যাতে ঝোড়ো হয় বা কোনোভাবে টিন উড়ে না যায়। কিন্তু এক্ষেত্রে বাস্তব পরিস্থিতিটা কি দেখা গেল, যখন তারা এনকোয়ারি করতে গেলেন দেখলেন যে টিনগুলিকে কোনোভাবে বিমের সঙ্গে কোনো লোহার সঙ্গে যুক্তই করা হয়নি, নাট বোল্ট বা স্ক্রু দিয়ে আটকানোই ছিল না, গোটা ছাদটাই এরকম ছিল। ফলে এই বিষয়টা এরকমভাবে একটা টিন সেগুলোকে বসানো হয়েছে, সেগুলোকে আটকানো হয়নি, তার উপরে ঢালাই করা হচ্ছে। প্রত্যেকটা স্টেপে যদি নজরদারি থাকতো তাহলে এই বড় সড় ত্রুটি বা এই ধরনের একটা কথা বলতে আমার অবাকই লাগছে। ধরো আমরা প্রত্যেকে যে পেশায় কাজ করি, আমরা সেই পেশায় কাজ করতে করতে একটা খুব বিশেষজ্ঞ না হলে একটা অভিজ্ঞতা আসে, তো আমরা বুঝতে পারি এটা বললে কি, এটা করলে কি, পরে যে কোনো পেশায়, আমি কাউকে নির্দিষ্টভাবে বলছি না। আমি ভাবছি যে এই যে একটা গাফিলতি হয়েছে, যে বা যারা গাফিলতি করলো, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে তুমি যেরকম বলছো কচু পাতার উপর জল পড়ে যেরকম স্লিপারি হয়ে যায় সেইভাবেই হুড়মুড়িয়ে পড়ে গেল, যারা এই কাজগুলো করলেন তাদেরকেই সেখানে চাপা পড়ে তাদের মধ্যে অনেককেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। এই যে গাফিলতি যে বা যারা করলো, যাদের দিয়ে কাজগুলো চলছিল, কেউ দেখলেন না, কিন্তু তাদেরকে আখেরে মৃত্যুর বিনিময়ে এই গাফিলতির দাম দিতে হলো। একেবারে দেখো, নজরদারির অভাবেই এই মানুষগুলোকে বেঘরে প্রাণ হারাতে হলো। তার কারণ যারা কাজ করছিলেন তাদের হয়তো যে শ্রমিকরা, তাদের হয়তো এটা দেখার কাজ ছিল না যে টিনটা স্ক্রু দিয়ে আটকানো আছে কিনা। তাদের কাজ ছিল শুধুমাত্র ঢালাই করা, এবং ঢালাইয়ের ক্ষেত্রে যে লোহার রড ব্যবহার করেছিল সেগুলোকে একটার সঙ্গে একটা জোড়া। যে রডের ক্ষেত্রে সেগুলোকেও উপযুক্ত কিন্তু মাত্রায় ছিল না। 8 mm রড ব্যবহার করা যায়, কিন্তু এত বড় ছাদ ঢালাই করতে গেলে মনে করা হচ্ছে, এক্সপার্টরা বলছেন যে 8 mm রড যথেষ্ট নয়। 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে 8 mm রডের কাজ চলে যায়, কিন্তু এক্ষেত্রে এত বিরাট একটা জায়গা,
সেটাকে মাত্র 8mm রড দিয়ে সাপোর্ট কি করে পাবে? একেবারে এবং, সেই প্রশ্ন তার হচ্ছে। থেকে সুজয় বড় সঙ্গে কথা- থাকো, পরিস্থিতি সংক্রান্ত যা আপডেট হবে আবারও জানাবো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে জানতে পারা যাচ্ছে যে গোডাউনের 3 তলা ঢালাইয়ের সব জায়গায় নাকি আবার বালি পাথরের মিশ্রণ সমান হারে ছিল না। আর কি কি ছিল না, আর কি কি গাফিলতি হয়েছে সময় বলবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এই মুহূর্তে কি মনে করছেন, আমি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎবাবু, জানতে চাইবো যে এই যে আপাতত একটা স্বস্তি, কিছুক্ষণ আগে দর্শকদের আমরা বলছিলাম যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বেআইনি নির্মাণের কাজ আপাতত বন্ধ রয়েছে, কারণ কোন কোন জায়গায় এই ধরনের গাফিলতি হয়েছে বেসিক, মানে গাফিলতি বেসিক জায়গায় সেটা মানা হয়নি, হুড়মুড়িয়ে পড়লো। যাতে আর হুড়মুড়িয়ে না পড়ে সেটা তো নিঃসন্দেহে এই মুহূর্তে নজরদারিতে আপনারা রেখেছেন। কিন্তু দিনের পর দিন এই গাফিলতির কারণ কি হতে পারে, আপনার অবজারভেশন কি মনে হয়? যারা বিশেষজ্ঞ তারাই কোনো রকমে চালিয়ে দিচ্ছে? তিনটে কারণ। প্রথমত, এগুলো হচ্ছে সবই হুইমসিক্যাল সিস্টেমে চলেছে। যে যখন মনে করেছে এখানে দরকার, সঙ্গে সঙ্গে করে ফেলো, কিছু সরকারি টাকা এসে যাবে, বেসরকারি কিছু উদ্যোগ কাছের লোক কাজ পেয়ে যাবে। এই জন্য তার কোনো অডিট হবে না, তার না তো তার প্ল্যানের অডিট হবে, জমির সয়েল টেস্টিং এর কোনো বিষয় আছে, কি করে জিনিসটা দাঁড়াবে তার কোনো ব্যাপার নেই। তার উপরে যারা মাল সাপ্লাই দেবে তারা কি কোয়ালিটির মাল দেবে, জিনিসপত্র দিয়ে ওটা তৈরি হবে, সেটা নিয়ে কোনো ধারণারই কোনো প্রয়োজন নেই। নেতা বলেছে করে দাও, কিছু টাকা কামিয়ে নাও, এই ছিল স্লোগান। উল্টো দিকে দাঁড়িয়ে অডিট যারা করবেন, ধরুন এরম ভাবে নয়, অডিট করার কথা আমরা বারে বারে বলছি, কে অডিট করবেন? হাজারো হাজারো জায়গা ফাঁকা পড়ে আছে, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ তাদের তো চাকরিটা দিতে হবে, তারা গিয়ে দাঁড়িয়ে দেখবেন, তারাই এই বিষয়ে আলোচনা করবেন বা তারা দেখবেন, প্ল্যান বুঝবেন ইত্যাদি। ধরে নিন আমি আইনজীবী, আমি কি স্ট্রাকচারের কি বুঝবো, বা আমরা যারা এখানে অন্য প্রফেশনে আছি তারা কি বুঝবো? একজন ইঞ্জিনিয়ারকেই দরকার, তো সেগুলোকে নিয়োগও করেনি। ফলে একদিকে হচ্ছে কর্তার ইচ্ছে কর্ম প্রকল্প চালানো, আর দু নম্বর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে বিভিন্ন পদ ফাঁকা পড়ে আছে, তাদের কোনো রিক্রুটমেন্ট নেই, কে কাকে দেখবে? সুতরাং এই জিনিস হয়েছে, এই জিনিস বন্ধ করতে হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু।